হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস এই সাবজেক্টে 4 নম্বর রিভিশন ক্লাস। আজকে রিভিশনের টপিক হচ্ছে চ্যাপ্টার 5 এবং চ্যাপ্টার 7। তো শুরুতেই আমরা চ্যাপ্টার 5 করব, ম্যানেজমেন্ট অফ শর্ট টার্ম লায়াবিলিটি, স্বল্পমেয়াদী দায় ব্যবস্থাপনা। এই চ্যাপ্টারটা আমরা ফার্স্ট ইয়ারে প্রিন্সিপাল অফ ফিনান্সে পড়ছিলাম। তো এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস দিছে এই সিলেবাসগুলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা 4টা ফরম্যাটে ভাগ করছি। এই 4টা ফরম্যাট থেকে যে কোনো 3টা নিয়ে পার্ট সিতে একটা প্রশ্ন হবে। এই চ্যাপ্টার থেকে পার্ট বিতেও প্রশ্ন আসতে পারে। তো আমাদের টার্গেট হচ্ছে এই চ্যাপ্টার পার্ট সি এর জন্য। তো যদি পার্ট বি আসে তাহলে এটা আমাদের জন্য এক্সট্রা হিসেবে বোনাস। তো এই চ্যাপ্টার 4টা ফরম্যাটের মধ্যে প্রথম হচ্ছে কস্ট অফ ট্রেড ক্রেডিট, 2 নাম্বারটা কমার্শিয়াল পেপারে কস্ট বের করব, 3 নাম্বার আমরা করব ব্যাংক লোনের, আর 4 নাম্বার আমরা করব অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিংয়ের। এই 4টা ফরম্যাটের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ফরম্যাটটা, অর্থাৎ যে ফরম্যাটটা পারলে আমরা এই চ্যাপ্টার পুরাটাই কভার করতে পারবো, সেটা হচ্ছে ফরম্যাট নাম্বার 4। মনে রাখবেন ফরম্যাট নাম্বার 4 যে ভালো করে পারবেন তার এই চ্যাপ্টারটা ক্লিয়ার হয়েছে, আর এটা যদি না পারেন তাহলে এই চ্যাপ্টারটা ক্লিয়ার হয় নাই। তো এই চ্যাপ্টার জাতীয় বিশ্ববিদ্যালয় 2015 থেকে 2022 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে তার একটা অ্যানালাইসিস দিছি। দেখতেছি 2015 সালে এই চ্যাপ্টার থেকে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন দিছে, 2016 সালে পার্ট সিতে একটা, 2017 সালে পার্ট বিতে 2টা এবং পার্ট সিতে একটা, অর্থাৎ 18 মার্ক ম্যাথ আইছে এই চ্যাপ্টার থেকে। 18 সালে কোনো প্রশ্নই হয় নাই। 19 সালে পার্ট বিতে একটা, পার্ট সিতে একটা, 20 সালে পার্ট সিতে একটা, 21 সালে পার্ট বিতে একটা, আবার 22 সালে পার্ট বি এবং পার্ট সিতে 2টা প্রশ্ন আছে। তো তোমরা পরীক্ষা দিবে 2023-এ। তো আশা করি এখান থেকে 2023 সালে পার্ট সিতে একটা প্রশ্ন থাকবে। যদি ভাগ্য ভালো থাকে তাহলে পার্ট বিতেও প্রশ্ন আসতে পারে। তবে আমাদের টার্গেট হচ্ছে পার্ট সিকে টার্গেট করে। তো এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমাদের 4টা ফরম্যাট, এই 4টা ফরম্যাটই খুবই গুরুত্বপূর্ণ ফরম্যাট। এর মধ্যে বিশেষ করে 4 নাম্বার ফরম্যাটটা তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। তো এই ক্ষেত্রে 4 নাম্বার ফরম্যাটটা যেহেতু বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য 4 নাম্বার ফরম্যাট নিয়ে আমি একটু আলোচনা করব। কারণ এই ফরম্যাটের ক্ষেত্রে ম্যাক্সিমাম পোলাপানের সমস্যা হয়। সেটা হচ্ছে এই অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং, এটা বের করার জন্য আমাদের টোটাল 5টা সাপোর্টিং ওয়ার্কিং করতে হবে। 5টা সাপোর্টিং ওয়ার্কিং ছাড়া আমরা অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং বের করতে পারবো না। এর মধ্যে সর্বপ্রথম যে ওয়ার্কিংটা সেটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার, যার সূত্র হচ্ছে 360 ডিভাইডেড বাই ডেজ। এই ডেজ হলো প্রশ্নে লেখা থাকবে 60 দিন, 90 দিন, 120 দিন, এরকম লেখা থাকবে। তাহলে 360কে ওই দিন দ্বারা ভাগ করলে আমরা পাবো টাইমস। 2 নাম্বারটা হচ্ছে অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল, যেটা বের করার সূত্র হচ্ছে 2টা। প্রথম সূত্র হচ্ছে যখন অ্যাকাউন্ট রিসিভেবলের টাকা প্রশ্নে দেওয়া থাকবে তখন প্রথম সূত্রটা, আর যখন অ্যাকাউন্ট রিসিভেবল টাকা দেওয়া থাকবে না তখন থাকবে ক্রেডিট সেলস। যদি ক্রেডিট সেলস থাকে তাহলে 2 নাম্বার সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে প্রথমটা অ্যাপ্লাই করব যখন অ্যাকাউন্ট রিসিভেবল টাকা দিয়ে থাকবে তখন, আর 2 নাম্বারটা যখন ক্রেডিট সেলস দেওয়া থাকবে তখন। 3 নাম্বারটা হচ্ছে পিরিয়ডিক্যাল ইন্টারেস্ট রেট, দ্যাট মিনস ইন্টারেস্ট রেটটা আমাদের যে কয়দিনের অঙ্ক ওই কয়দিন আমাদের বের করতে হবে। নর্মালি ইন্টারেস্ট রেটটা থাকে 1 বছরে, অ্যানুয়ালি থাকে, কিন্তু আমাদের অঙ্ক যদি 90 দিন দিয়ে থাকে তাহলে অঙ্কটা 3 মাসে। তাহলে ইন্টারেস্ট রেটটাকে আমাদের 3 মাসে কনভার্ট করতে হবে। এটা বের করার সূত্র কি, ইন্টারেস্ট রেটে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার দ্বারা ভাগ করব, অর্থাৎ যে রিকোয়ারমেন্ট একে আমরা যেটা করব সেই মান দ্বারা ভাগ করলে আমরা পিরিয়ডিক্যাল ইন্টারেস্ট রেট পাবো। 4 নম্বর ফরম্যাট হচ্ছে নিট পিরিয়ডিক্যাল অ্যাডভান্স, যেটাকে আমরা বলি নিট এনপিএ। এই এনপিএ বের করার জন্য শুরুতেই আমরা দিব হচ্ছে অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল, এখান থেকে বাদ দিব হচ্ছে রিজার্ভ। রিজার্ভ সম্পর্কে একটা কথা ছিল যে ফেস ভ্যালু প্লাস রিজার্ভ দুইটা মিলা কত পার্সেন্ট, একটু বলেন তো দেখি। 100%। এর মধ্যে যদি ফেস ভ্যালু যদি 80% হয় তাহলে রিজার্ভ কত পার্সেন্ট? 20%। গুড। কমিশন রেটটা প্রশ্নে সরাসরি দেওয়া থাকবে, তার অ্যাকাউন্ট রিসিভেবল থেকে রিজার্ভ এবং কমিশন বাদ দিলে পাবো অ্যাডভান্স, আর অ্যাডভান্সের টাকার উপর আমরা ইন্টারেস্ট ধরবো। সেই ইন্টারেস্ট যদি অ্যাডভান্স থেকে বাদ দেয় তাহলে পাবো নিট পিরিয়ডিক্যাল অ্যাডভান্স। এরপরে 5 নম্বর ওয়ার্কিংটা হচ্ছে নিট পিরিয়ডিক্যাল কস্ট। এই কস্ট বের করার জন্য শুরুতেই কমিশন এবং ইন্টারেস্ট লাগবে, যেটা কিনা আমরা 4 নম্বর ওয়ার্কিং করছি। এখানে যে কমিশন পাবো এবং এখানে যে ইন্টারেস্টটা বের করবো, এই দুইটা আমরা যোগ করব, আর এখান থেকে বাদ দিব হচ্ছে 2টা। এক হলো ব্যাড ডেপ মানে কুরিন, আরেকটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। ব্যাড ডেপটা আমরা ধরবো হচ্ছে অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল উপরে, আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের টাকাটা আমরা দিব হচ্ছে অঙ্কটা যে কয় দিনের ঠিক ওই কয়দিনে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বের করতে হবে। এটা বের করার সূত্র এখানে লেখা আছে, অ্যামাউন্টে 12 দ্বারা গুণ করব আর টার্নওভার দ্বারা কী করে ভাগ করব, এটাও একটা সূত্র আছে। আবার যদি আমাদের মাস যদি একদম সরাসরি লেখা থাকে যে 2 মাস 3 মাস, ঠিক আছে, মানে যদি প্রশ্ন যদি লেখা থাকে 30 দিন, 60 দিন, 90 দিন, তাহলে 30 দিন মানে 1 দ্বারা গুণ করব, 90 দিন মানে 3 দ্বারা গুণ করব,
60 দিন মানে 2 দ্বারা গুণ করে সরাসরি বের করতে পারি। অথবা এটা যদি আপনার ঝামেলা মনে হয় তাহলে এখানে যে সূত্র দিছি অ্যামাউন্টে 12 দ্বারা গুণ করব আর টার্নওভার দ্বারা কী করে ভাগ করব। তাহলে কমিশন এবং ইন্টারেস্টের যোগফল থেকে যদি ব্যাড ডেট এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বাদ দিই আমরা পাবো নেট পিরিয়ডিক্যাল কস্ট। মনে রাখবেন সবসময় এই কস্টের টাকাটা সবসময় কম হবে আর অ্যাডভান্সের টাকাটা সবসময় বেশি হবে। তো এটার জন্য আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিংয়ের EIR বের করার যে সূত্রটা সেটা হচ্ছে 1 + r পাওয়ার n - 1 × 100। এখানে আর কথাটা মানে হচ্ছে এই কস্টে অ্যাডভান্স দ্বারা ভাগ করব, অর্থাৎ 5 নম্বর ওয়ার্কিংয়ে 4 নম্বর ওয়ার্কিংয়ের মান দ্বারা ভাগ করব। এটা পাবো হচ্ছে আর এর মান, আর এন এর মান বের করার সূত্র হচ্ছে আমরা সাপোর্টিং ওয়ার্ক একে যেটা করছিলাম 360 ডেজ দ্বারা ভাগ, তা 360 ডেজ দ্বারা ভাগ করবে। এখানে ক্যালকুলেশন করলে যে মানটা হবে এটি হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং ক্ষেত্রে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, দ্যাট মিনস EIR। এই ফরম্যাটটা খুবই গুরুত্বপূর্ণ ফরম্যাট। তো আমি যে একটুকু বেসিক আলোচনা করাতে একটু বেসিক আলোচনা করে দিলাম। এখন আপনারা লেকচার শিট, সলিউশন PDF দেখে আপনারা যা পড়াশোনা করছেন এবং কিছু সমস্যা আপনারা বের করছেন, যে সমস্যাগুলো আপনাদের হয়েছে সেই সমস্যাগুলো আপনারা র্যান্ডমলি আমার সাথে প্রশ্ন করবেন। হ্যাঁ, তো শুরুতেই প্রশ্ন করবেন হচ্ছে প্রবলেম 1 থেকে প্রবলেম 5 পর্যন্ত। এই 5টা অঙ্কের মধ্যে আপনাদের যার যেটা সমস্যা সেটা আমার সাথে কথা বলেন। কারো কোনো প্রশ্ন আছে? ওকে, এবার প্রবলেম 6 থেকে প্রবলেম 10-এর মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? ইয়েস অর নো বলতে হবে, এরকম জিম মেরে বসে থাকলে রিভিশন ক্লাসে জয়েন করে কোনো লাভ হবে না। আপনারা কি সবাই আমার কথা শুনতেছেন? জি স্যার, ওকে, ঠিক আছে। এবার আপনারা প্রশ্ন করবেন 11 থেকে 15 পর্যন্ত। প্রবলেমে 11 থেকে 15 পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা? তারপর আমি প্রশ্ন তুলব। স্যার, কম্পিটিশন ব্যালেন্স এটা হ্যাঁ, বুঝি নাই ম্যাডাম, আবার বলেন। হ্যালো, কম্পেনসেটিং ব্যালেন্স হ্যাঁ, একটু বলুন স্যার। ও কম্পেনসেটিং ব্যালেন্স, এটাকে আমরা দ্বারা স্যার, প্রকাশ বোঝা করি, যাচ্ছে? সিবি দ্বারা প্রকাশ করি। কম্পেনসেটিং ব্যালেন্স যেটাকে আমরা সিবি দ্বারা প্রকাশ করি। বলা তো দেখি আমাদের এই যে 11 নাম্বার প্রশ্নে যে এ নাম্বার যে রিকোয়ারমেন্ট দিয়ে আছে এটার ক্ষেত্রে EIR বের করার সূত্রটা কি একটু বলতে পারবেন কেউ? বলেন তো দেখি EIR বের করার সূত্রটা কি হবে এখানে? আমরা ব্যাংক লোনের কত নাম্বার সূত্রটা অ্যাপ্লাই করব এখানে? স্যার ফার্স্ট হ্যাঁ বলেন, প্রথমটাই সূত্রটা বলেন। আনসিকিউরড লোনের ওটা। সরি স্যার, এটা দ্বিতীয়টা হবে, ওই আয় বাদ যাবে। হ্যাঁ বলো, কি সূত্রটা কি? EIR এর সূত্রটা কি হবে এখানে? তোমরা কি পড়াশোনা করে আইছো নাকি পড়াশোনা করো নাই, কোনটা? ইন্টারেস্ট ডিভাইডেড বাই পি মাইনাস সিবি মাইনাস আই। এই ইন্টারেস্টটা ধরতে হ্যালো হবে স্যার। আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট, অর্থাৎ আমাদের যে লোনের টাকা দিয়ে আছে 2 লাখ, 2 লাখ টাকার উপর ধরতে হবে। ঠিক আছে, সিবি আমাদের এখানে পার্সেন্ট দিয়ে আছে 15%,
তাহলে 2 লাখ টাকার 15% হবে সিবি কম্পেনসেটিং ব্যালেন্স। তো সিবির কোনটার কথা বলছে, এই যে সি নাম্বার না ডি নাম্বার যে প্রশ্ন করছো? হ্যালো, আমার কথা কি বুঝতে পারছো আমি কি বলছি? স্যার তো নাই, কি হলো? হ্যালো, আমার কথা কি শুনতেছো? জি স্যার, এখন শুনতেছি। ওকে, আমি বলছি যে সিবি কম্পেনসেটিং ব্যালেন্সের কথা যে বলছে সে কি সি নাম্বার রিকোয়ারমেন্টের জন্য কথা বলছে নাকি ডি নাম্বারের জন্য কথা বলছে যে প্রশ্ন করছিলা? নাম্বার ওর কথা বোঝা যায় না, কি কথা বললো? ওকে, ঠিক আছে। তো পুনর্বন্ধ আপনাদের কোনো সমস্যা আছে আর? হ্যালো, না স্যার নাই। ওকে, এবার 16 থেকে 20 পর্যন্ত বসা বলেন। ষোলো থেকে 20-এর মধ্যে কোনো প্রশ্ন আছে আপনাদের? না স্যার নাই। ওকে, আমি একটা প্রশ্ন করি এবার। 15 নম্বর প্রশ্নে আমাদের যে এই যে 2.5%-এর কথা যে বলা আছে, এটা আমরা কার সাথে কাজ করব একটু বলেন তো দেখি, এটা নিয়ে কি সম্পর্কে ডিরেকশন বলা আছে? এই 2.5%-এ কি কি বলছে, এটা কি কি সম্পর্কে ডিরেকশন বলা আছে? কমার্শিয়াল পেপার, ট্রেড ক্রেডিট নাকি ব্যাংক লোন সম্পর্কে বলা আছে? এটা কমার্শিয়াল পেপার সম্পর্কে বলা আছে। কমার্শিয়াল পেপার কি বলছে ম্যাডাম কমার্শিয়াল পেপার সম্পর্কে? স্যার রিকোয়ারমেন্ট 2 তে যে অ্যান্সার হবে ওটার সাথে 2.5 যোগ করতে হবে। রিকোয়ারমেন্ট 2 তে আছে ব্যাংক লোন আর কমার্শিয়াল পেপার আছে 3 নাম্বার রিকোয়ারমেন্ট, তাহলে দুইটার কথা তো দুই রকম হয়ে গেল। স্যার ব্যাংক লোনের সাথে কাজ হবে, কমার্শিয়াল পেপার না। ব্যাংক লোনের সাথে কাজ হবে কি দেখে আমরা বুঝতে পারলাম যে এটা ব্যাংক লোনের সাথে কাজ হবে? এটা তো দিয়ে আছে রিকোয়ারমেন্ট 3 এর সাথে, আমি কেন রিকোয়ারমেন্ট 2 এর সাথে কাজ করব বলতে পারবা? আর এখানে লেখা আছে যে ব্যাংক ফাইন্যান্সিং। গুড, ঠিক আছে। লেখা আছে ফার্দার অ্যাজিউম দ্যাট দ্য ফার্ম উড প্রিফার দ্য ফ্লেক্সিবিলিটি অফ ব্যাংক ফাইন্যান্সিং প্রোভাইডেড দ্য অ্যাডিশনাল কস্ট অফ দিস ফ্লেক্সিবিলিটি ওয়াজ নো মোর দেন 2.5% পার অ্যানাম। মাসে মাসে ব্যাংক যে খাতে অর্থায়ন করছে ওই ক্ষেত্রে অ্যাডিশনাল কস্ট মানে আরও অতিরিক্তভাবে কস্ট হবে 2.5%। তাহলে ব্যাংক আমাদের রিকোয়ারমেন্ট কত, 1, 2 না 3-এ? 2 এ নাম্বার স্যার। রিকোয়ারমেন্ট, 2 নাম্বার রিকোয়ারমেন্টে আমরা ইআইআর যেটা বের করব এর সাথে আরও অতিরিক্তভাবে 2.5টা কী করতে হবে, যোগ করতে হবে। তাহলে যে কমার্শিয়াল পেপারের সাথে কথা বলছিলাম তারটা কি হচ্ছে একটু ভুল আছে। হ্যাঁ, এটা যদিও কমার্শিয়াল পেপারের সাথে দিয়ে আছে কিন্তু ডিরেকশনটা কিন্তু ব্যাংক লোনকে ইন্ডিকেট করছে। কথা বোঝা গেছে? জি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে যেহেতু এখানে আর আমাদের কোনো প্রশ্ন নাই, তাহলে এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের চ্যাপ্টার নাম্বার 7। চ্যাপ্টার 7-এ বেসিক ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস টেকনিক। এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমাদের 3টা ফরম্যাট দিয়ে আছে। প্রথম যে ফরম্যাট সেটা হচ্ছে ভার্টিক্যাল অ্যান্ড হরিজন্টাল, যেটা আমরা প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং ফার্স্ট ইয়ারে পড়ছিলাম। 2 নাম্বার ফরম্যাটটা কস্ট ভলিউম প্রফিট, যেটা আমরা থার্ড ইয়ারে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে পড়ছিলাম। আর 3 নাম্বারটা হচ্ছে লিস্ট স্কোয়ার মেথড, এটা আমরা কস্ট অ্যাকাউন্টিংয়ে পড়ছিলাম। তো 3টা ফরম্যাটই আমাদের পরিচিত ফরম্যাট। এই 3টা ফরম্যাটের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ফরম্যাট কোনটা স্যার? সবচেয়ে ইম্পর্টেন্ট ফরম্যাট হচ্ছে ফরম্যাট নাম্বার 2, কস্ট ভলিউম প্রফিট। এই ফরম্যাটটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো এই চ্যাপ্টার থেকে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় 2015 থেকে 2022 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে তার একটা অ্যানালাইসিস দেখতেছি যে এই চ্যাপ্টার থেকে 2015 সালে পার্ট সিতে একটা প্রশ্ন, 2016 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন, 17 সালে পার্ট বিতে একটা, 18 সালে পার্ট বিতে 2টা, পার্ট সিতে একটা, 19 সালেও পার্ট বিতে 2টা, পার্ট সিতে একটা,
20 সালে পার্ট বিতে একটা, 21 সালে পার্ট বিতে 2টা প্রশ্ন দিছে, আর 22 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা একটা প্রশ্ন দিছে। তোমরা পরীক্ষা দিবে 2023 সালে, তাহলে 2023 সালে এখান থেকে শিওর থাকো যে পার্ট বিতে 2টা বা একটা প্রশ্ন থাকবেই এবং পার্ট সিতেও প্রশ্ন থাকবে। অ্যান্ড প্রশ্ন হচ্ছে, যদি পার্ট সিতে প্রশ্ন আছে কোন ফরম্যাট থেকে আসবে স্যার? পার্ট সিতে যদি প্রশ্ন হয় তাহলে সেটা প্রশ্ন হবে ফরম্যাট 3, আর পার্ট বিতে যে প্রশ্ন হবে সেটা কোন ফরম্যাট থেকে, সেটা হচ্ছে ফরম্যাট 2। এই ফরম্যাট 2 থেকে পার্ট বিতেও প্রশ্ন আসতে পারে, তবে পার্ট সিতেও প্রশ্ন আসতে পারে। তবে এখান থেকে তোমাদের জন্য ইয়ারের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে পার্ট বি এর জন্য, অর্থাৎ ছোট্ট একটা প্রশ্ন থাকবে পার্ট বি এর জন্য, আর ফরম্যাট নাম্বার 3 থেকে পার্ট সিতে আসতে পারে। তো এই 3টা ফরম্যাটে আমাদের সবাইকে ভালো করে করতে হবে, বিশেষ করে ফরম্যাট 2 এবং ফরম্যাট 3। প্রথম ফরম্যাট হলো ছোটো ফরম্যাট, এটা হলো 2টা অঙ্ক করলে এই ফরম্যাটে সব অঙ্ক পারা যায়। বিশেষ করে আপনাদের গুরুত্ব দিতে হবে ফরম্যাট 2 এবং ফরম্যাট 3। তো এই চ্যাপ্টার থেকে আমাদের যে 3টা ফরম্যাট আছে, আমরা 3টা ফরম্যাটই র্যান্ডমলি করব। এর মধ্যে প্রথম হচ্ছে ভার্টিক্যাল এবং হরিজন্টাল। ভার্টিক্যালের ক্ষেত্রে আমাদের পার্সেন্টেজ বের করতে হবে, হরিজন্টালের ক্ষেত্রে আমাদের কী করতে হবে? পার্সেন্টেজ বের করতে হবে। তো পার্সেন্টেজ বের করার ক্ষেত্রে আমাদের এই ভার্টিক্যালের ক্ষেত্রে 2টা ফরম্যাট, একটা ইনকাম স্টেটমেন্ট থাকে, একটা ব্যালেন্স শিট থাকে। তো ইনকাম স্টেটমেন্ট যদি থাকে তাহলে সেক্ষেত্রে পার্সেন্ট বের করার সূত্র কি? পার্টিকুলার আইটেম তাদের নিট সেল দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করবো। অর্থাৎ যার পার্সেন্টেজ বের করবো তার টাকাকে সবসময় নিট সেল দ্বারা ভাগ করবো আর 100 দ্বারা গুণ করবো। আর যদি ব্যালেন্স শিটের আইটেম থাকে তাহলে সেমভাবে পার্সেন্ট বের করার জন্য হচ্ছে যার পার্সেন্টেজ বের করবো তার টাকারে সবসময় টোটাল অ্যাসেটের টাকা দ্বারা ভাগ করবো আর 100 দ্বারা কী করবো? গুণ করবো। আর হরিজন্টালের ক্ষেত্রে এরকম ওই টোটাল সেলস বা টোটাল অ্যাসেটের কোনো ঝামেলা নাই। এক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে যে 2টা বছর দেওয়া থাকবে, এই 2টা বছরের সাথে কম্পেয়ার করে আমরা ইনক্রিজ বা ডিক্রিজ বের করব। ইনক্রিজ বা ডিক্রিজের টাকাকে সবসময় বেজ ইয়ার দ্বারা ভাগ করবো। এখন বেজ ইয়ার কোনটা? 2টা বছরের মধ্যে যে বছরটা আগে তাকে আমরা বলবো বেজ ইয়ার। ঠিক আছে, কথা কি বুঝতে পারছো আমার কথা? জি স্যার। তাহলে বলো তো দেখি 18 এবং 19-এর মধ্যে বেজ ইয়ার কোনটা? 18। তাহলে এই ফরম্যাটের ক্ষেত্রে প্রবলেম 1 থেকে প্রবলেম 5-এর মধ্যে আপনাদের যে সমস্যাগুলি দাঁড় করছো বা যে সমস্যাগুলো হয়েছে, সমস্যাটা আমার সাথে কথা বলো। প্রবলেম 1 থেকে প্রবলেম 5 পর্যন্ত। স্যার প্রবলেম 4টা কি এটা অন্য ফরম্যাটের অঙ্ক এখানে চলে আসছে নাকি? ফরম্যাট 5, প্রবলেম 5 না? 4 স্যার, 4। হ্যাঁ, প্রবলেম 4 এটা হচ্ছে আমাদের ওই যে 3 নাম্বার যে ফরম্যাট আছে না, সরি, জি আমাদের যে 8 নাম্বার যে চ্যাপ্টার আছে রেশিও অ্যানালাইসিস, ওই রেশিও অ্যানালাইসিস অঙ্কটা এখানে ভুলে চলে আসছে। জি স্যার। মানে ভুলে এখানে অ্যাড হয়ে গেছে আর কি। আমরা যেটা আমরা আগামী ক্লাসে যে রিভিশনটা করব ওইটার উপরে। সমস্যা নাই আর স্যার। সমস্যা নাই। ওকে, ফরম্যাট 2 কস্ট ভলিউম প্রফিট। এক্ষেত্রে আমি আপনাদের কয়েকটা প্রশ্ন করব। হ্যাঁ, কয়েকটা প্রশ্নের মধ্যে সর্বপ্রথম আমাকে একটু বলো তো দেখি, ব্রেক ইভেন রেশিওর সাথে কোন রেশিও সমান 100%? মার্জিনাল সেফটি রেশিও। দুইটা মিলে 100% নাকি? আর জি স্যার। ভ্যারিয়েবল কস্ট রেশিওর সাথে কার সম্পর্ক? পিবি রেশিও পিভি বা রেশিও। কন্ট্রিবিউশন।
ওকে, পিবি রেশিও একটা নাম কি? কন্ট্রিবিউশন মার্জিন নাকি? Okay, ঠিক আছে। এবার আমরা এই ফরম্যাটের ক্ষেত্রে আমাদের যে প্রবলেমগুলি আমাদের আছে, এখানে প্রবলেম 1 থেকে প্রবলেম 5 পর্যন্ত। স্যার এক্সারসাইজ 2 নাম্বার অ্যানুয়াল প্রফিট একটু করে দিবেন। অ্যানুয়াল প্রফিট, অ্যানুয়াল প্রফিটের ডাইরেক্ট একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে সেলস ইনটু মার্জিন অফ সেফটি ইনটু পিবি রেশিও। অর্থাৎ এখানে যে টাকা দিয়ে আছে 3 এর আগে গুণ করলে হয়ে যাবে। হ্যাঁ, 3 লাখের 40%, 1 লক্ষ কত? 20,000। 1 লক্ষ 20,000 আবার 45% ধরবেন, সেটা সরাসরি হবে 54,000। ঠিক আছে? এই প্রফিট বের করার জন্য একটা ডাইরেক্ট একটা সূত্র আছে। আমরা নর্মালি প্রফিট বের করার সূত্র জানি কি? সেলস ইনটু কি বলেন যদি কি? পিবি রেশিও মাইনাস কি? ফিক্সড কস্ট। মাইনাস ফিক্সড কস্ট। কিন্তু এখানে আমাদের প্রশ্নে ফিক্সড কস্টটা নাই। যেহেতু নাই, তাহলে ওই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারবো না। ঠিক আছে? সবসময় যে একটা সূত্র ধরে বসে থাকতে হবে এমন কোনো কথা নাই। যদি ওই সূত্রে যে তথ্যগুলি লাগে যদি সব তথ্য দেওয়া থাকে, তাহলে ওই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। আদারওয়াইজ আমাকে বিকল্প সূত্র অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে ম্যাডাম? জি স্যার। তাহলে এখন বলো তো দেখি, এখন আমাদের সেলস আছে 2 নাম্বার রিকোয়ারমেন্ট করার পর আমরা প্রফিট বের করলাম। তাহলে সেলস দিয়ে আছে 3 লাখ, প্রফিট হলো 54,000। তাহলে এই ফিক্সড কস্টের সূত্রটা কি হবে? কি বলতে পারবা? সেলস ইনটু পিবি রেশিও মাইনাস প্রফিট। গুড। সেলস ইনটু পিবি রেশিও মাইনাস প্রফিট। তাহলে প্রফিটের ক্ষেত্রে যায় ফিক্সড কস্ট বাদ দেয়, ফিক্সড কস্ট বের করার ক্ষেত্রে কি বাদ যায় বলো দেখি? প্রফিট। প্রফিট বাদ যায়। এগুলা কিন্তু বেসিক জিনিস, হ্যাঁ, এগুলা মনে রাখতে হবে। না মনে রাখলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এবার 6 নাম্বার এক্সারসাইজ থেকে 10 নাম্বার পর্যন্ত প্রশ্ন করেন। ও আরেকটা কথা, এখানে আমি একটু বলেন যে 5 নাম্বার যে প্রশ্নটা আছে, 5 নাম্বার প্রশ্নে আমাদের টোটাল ভ্যারিয়েবল কস্টের রেশিওটা কত হবে? তো এখানে সবগুলো যোগ করে এটা 80% হয় মনে হয়। সবগুলো যোগ করে 80%। তাহলে 80% যদি ভ্যারিয়েবল কস্ট হয়, তাহলে কোন রেশিও সমান সমান 20%? পিবি রেশিও। পিভি রেশিও। গুড। এখানে কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। হ্যাঁ, যেমন এই যে এখানে আমাদের যে এই যে 6 নাম্বার প্রশ্নটা, এই যে প্রফিট যে বলছে যে প্রফিটের টাকা, এই ক্ষেত্রে সূত্র কি? প্রফিটের টাকা বের করে কি সূত্র দিয়ে অ্যাপ্লাই করব আমরা? সেলস ইনটু পিবি রেশিও ইনটু এমএস রেশিও। ওকে, ঠিক আছে, ধন্যবাদ ভাই। তাহলে 6 থেকে 10 পর্যন্ত আপনাদের আর কোনো প্রশ্ন আছে? নাই স্যার। ওকে, এখন আমাদের ফরম্যাট নাম্বার 3। এই ফরম্যাটটা হচ্ছে স্পেশালি খুবই গুরুত্বপূর্ণ একটা ফরম্যাট, বিশেষ করে পার্সির জন্য খুবই গুরুত্বপূর্ণ ফরম্যাট। এই ফরম্যাট থেকে 2টা অঙ্ক করতে হবে। 2টা অঙ্ক করলে এই ফরম্যাটের যে কোনো অঙ্ক যদি আকাশ থেকে অঙ্ক দেয় আপনি পারবেন। সেই অঙ্ক 2টা হচ্ছে, একটা হলো জোরের বছরের ক্ষেত্রে একটা নিয়ম আছে, আর একটা আছে বিজুরের ক্ষেত্রে একটা নিয়ম আছে। ঠিক আছে? তো জোরের ক্ষেত্রে আমাদের কি কি পরিবর্তন হয়, বিজুরের ক্ষেত্রে আমাদের কি কি পরিবর্তন হয়,
সেটা আমি একটু বলে দেই। জোর এবং বিজুরের ক্ষেত্রে পরিবর্তন হয় দুই জায়গায়, এক মান্থলি ইনক্রিজ বা ডিক্রিজ। নর্মালি যখন আমাদের বছরটা অড অড মানে বিজুর থাকে, তখন আমাদের মান্থলি ইনক্রিজ বা ডিক্রিজের সূত্র কি? বি ডিভাইডেড 12, বি ডিভাইডেড বাই 12। আর যদি জোর বসা থাকে, 2b ডিভাইডেড 12। 2b ডিভাইডেড। ঠিক আছে। আরেকটা হচ্ছে যেটা আমাদের এস্টিমেটেড প্রোডাকশন বের করতে বলে, তখন সেই ক্ষেত্রে আমাদের যদি বিজুর বসা থাকে তাহলে সেই ক্ষেত্রে সূত্র হচ্ছে পার্টিকুলার ইয়ার থেকে মিডল ইয়ারটা বাদ দিয়ে। এখন পার্টিকুলার ইয়ার মানে কি? যে বছরে আমাদের প্রোডাকশন বের করতে বসে ওই বছরকে আমরা বলছি পার্টিকুলার ইয়ার। আর মিডল ইয়ার কি? আমাদের মাঝখানে যে বছরটা থাকবে। তাহলে এইটা সূত্র হচ্ছে যখন অড থাকবে তখন মিডল ইয়ার থেকে পার্টিকুলার ইয়ার থেকে মিডল ইয়ারটা বাদ দিব। আর যদি বিজুর যদি জোর থাকে তাহলে সেম সূত্রের সাথে সামনে একটা কি হবে? 2। তার মানে জোর এবং বিজুরের অঙ্কের মধ্যে পার্থক্যটা হচ্ছে 2 নিয়ে। যদি জোর থাকে তাহলে এক্সট্রা ভাবে 2 আসবে, আর যদি বিজুর থাকে তাহলে 2টা বাদ যাবে। বুঝতে পারছি? জি স্যার। ওকে, তাহলে এক্ষেত্রে আমাদের প্রথম যে প্রবলেম 1 নম্বর অঙ্কটা আছে, এই প্রবলেম 1 নম্বর অঙ্কটা হচ্ছে সর্বোচ্চ রিকোয়ারমেন্ট 5টা। এই 5টা রিকোয়ারমেন্ট পারলে, যদি জোর এবং বিজুর অঙ্ক দিয়ে যদি 5টা রিকোয়ারমেন্ট পারো, তাহলে এই ফরম্যাট তোমার সারা জীবনের জন্য হয়ে যাবে। আমি কথাটা আবার বলতেছি, এই 5টা রিকোয়ারমেন্ট যদি জোর বছর এবং বিজুর বছর দিয়ে তুমি যদি পারো, তাহলে এই ফরম্যাটটা তোমার সারা জীবনের জন্য কাজে লাগবে। ঠিক আছে? আর দ্বিতীয়বার অঙ্ক করতে হবে না। ফরম্যাট 1 নম্বরে নিয়ে আমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার আমাদের এই যে লিস্ট স্কোয়ার মেথডে যে এক্স স্কোয়ারের মান যে বের করি, হ্যাঁ। তো এটা তো ক্যালকুলেটরে বের করতে গেলে এখানে মাইনাস আসে, তো আমরা কি না মাইনাসটা না দিব না, না? এখানে শোনো, একটু কথা আছে। সেটা হচ্ছে এই যে স্কোয়ার, স্কোয়ার হচ্ছে জোর না বিজুর বলো তো দেখি? জোর। জোর। মনে রাখতে জি হবে স্যার। জোরের পাওয়ার ক্ষেত্রে যদি কোনো মাইনাস চিহ্ন থাকে তাহলে সেটা প্লাস হয়ে যায়। কিন্তু এখানে যদি এক্স কিউব বের করতাম, কিউব কিন্তু 3 মানে কিন্তু বিজুর। এই বিজুরের ক্ষেত্রে আবার মাইনাস থাকলে পাওয়ারটা কি, যদি পাওয়ারটা যেহেতু এখানে 3 তার মানে বিজুর সংখ্যা, তার মানে মাইনাসটা এখানে থাকবে। তার মানে এটা ক্লিয়ার হও যে যদি পাওয়ার যদি জোর সংখ্যা হয় তাহলে মাইনাস জিরোটা উঠে যাবে, আর পাওয়ার যদি বিজুর সংখ্যা হয় তাহলে মাইনাস জিরোটা থাকবে। ক্লিয়ার? জি স্যার। স্যার এখানে যে এক্স এর মানটা আছে, এখানে যে এর মান বের করব, এখানে যে জোর বেজোর একসাথে দিলে নাকি হলো সূত্রফলে করব? কোনটা এক্স এর মান? এই যে এ বি, এই দুইটা? এক্স এর মানের এখানে যে শূন্য না আছে স্যার, এই প্রোডাকশনের পরে যে এক্স হ্যাঁ, প্রোডাকশন এখানে যে এই যে ওয়াই জিরো। এ আর মাইনাস, হ্যাঁ, এখানে কি স্যার বলবো? সরাসরি যদি আমি শূন্য দিলাম, শূন্য দিয়ে তারপর নিচে হলো জোর দিতে আর উপরে হলো মাইনাস দিই, তাহলে কি হ্যাঁ, হইব? কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, একই হবে। কিন্তু এখানে কথা আছে যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে সেই ক্ষেত্রে, আর জোড়ের ক্ষেত্রে যদি তুমি জিরো দিয়ে শুরু করো তাহলে কিন্তু অঙ্ক হবে না। ঠিক আছে? এই যখন এই সংখ্যাটা, এটা অঙ্কটা কি জোড়ে না বিজুরের? বিজুরের। বিজুরের ক্ষেত্রে মাঝখানে যে এই যে এখানে আমরা যে এটা নিছি, এই এর বরাবর মানটা সবসময় কি হবে? জিরো হবে। এই জিরোর উপরে যেগুলো হবে সেগুলো মাইনাস করে, আর জিরোর পরে যেগুলো সেগুলো কি প্লাস করে হবে। কিন্তু যদি অঙ্কটা যদি জোর থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আর এরকম নিয়ম না। হ্যাঁ, ঠিক আছে? ওকে, প্রবলেমে একটা আর কোনো প্রশ্ন আছে আপনাদের? নাই স্যার। ওকে, বলো তো দেখি এক্সারসাইজ 1 এটা কি জোরের না বিজুরের?
বিজোড় স্যার। বিজুড়ে ওকে, এক্সারসাইজ 1 থেকে এখানে কয়টা আছে? 6টা মনে আছে। এক্সারসাইজ 4টা আছে, 4টার মধ্যে আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলেন। প্রবলেম নাই স্যার। ওকে, ঠিক আছে, তাহলে যেহেতু প্রবলেম নাই, তাহলে আমরা এটা রিভিশনটা এখানে শেষ করছি। আমাদের 40 বাজে, তাহলে আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 শুরু করব।